কি ছোট্ট বন্ধুরা, কেমন আছো? ভালো তো? আজ অনেক দিন পর নিয়ে এলাম একটা মণিমালা মুক্তামালার গল্প। কি তোমরা শুনবে তো? কিন্তু শোনার আগে প্লিজ সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলটাকে। করে নিয়েছো তো? তাহলে শুরু করি আজকের গল্প। এই গল্প খুব বেশি পুরনো নয়, আর আজ এই গল্পের কথা খুব মনে পড়ছে। হয়তো আজও অনেক দিন পর সেই মায়াবী নীল পদ্ম ফুটেছে বলে। এই নীল পদ্ম কিন্তু যেমন তেমন কোনো ফুল নয়, বরং এর এক বিশেষ গুণ আছে। কী সেই গুণ? এইবার লিখবো সেই সব কথা আর একটা মজার ঘটনা। তখন ওনারা আনন্দপুর রাজ্যে, আমরা রাজ্যের কাজ আর আমাদের ছানাপোনাদের নিয়ে ব্যস্ত। একদিন সকালে বা বলা যায় খুব ভোরে আমি ঘুম থেকে উঠে একটু নিজের মতন বাগানে সময় কাটাচ্ছিলাম। এমন সময় হঠাৎই বাগানের সরোবরের দিকে চোখ গেল, আর অবাক বিস্ময় আর অবশ্যই খুশিতে মনটা পুরো ভরে গেল। কেন? আরে বাবা, প্রায় 50 বছর পর ফুটলো আমাদের সরোবরের এই নীলপদ্ম। বলা হয় এই নীলপদ্মের নাকি এক বিশেষ গুণ আছে। এর কাছে নিজের 3 মনস্কামনার কথা বললে এই নীলপদ্ম নাকি সেই মনস্কামনা পূরণ করে। এই নীলপদ্মের আয়ু 3 দিন। এই 3 দিনের মধ্যে যে কেউ এসে তার নিজের মনের ইচ্ছের কথা এই নীলপদ্মকে বলতে পারে। বললে পদ্ম তার মনের ইচ্ছে পূরণ করে দেবে, কিন্তু 3টের বেশি বলা যাবে না, আর খুব ভালো এবং স্পষ্টভাবে নিজের মনের ইচ্ছের কথা বলতে হবে। কারণ নীলপদ্মের বোঝার ক্ষমতা একটু কম, তাই খুব স্পষ্ট করে নিজের মনের কথা না বললে হিতে বিপরীত হবে। যাই হোক, নীলপদ্ম দেখতে পেয়ে ঠিক করলাম একে নগরের মধ্যে সবচেয়ে বড় জলাশয়ের কাছে নিয়ে গিয়ে স্থাপন করব, যাতে শুন্ডি হাল্লা 2 দেশেরই লোক তাদের নিজের মনের ইচ্ছের কথা একে জানাতে পারে। সেই মতন মুক্তাকে একটা চিঠিও লিখে দিলাম। পরে দেখি এক সুন্দর যুবককে নিয়ে মুক্তা আমার কাছে এসেছে। তার আসার আগে হাল্লার অনেক লোকই এসেছে, কারণ মুক্তার কাছে আমার চিঠি 2 দিন আগেই পৌঁছে গিয়েছিল। আমি তো আমার পোষা বাজ পাখিকে দিয়ে সেই চিঠি পাঠিয়েছিলাম। তাহলে সে 2 দিন পরে আমার কাছে কেন? আর সঙ্গের এই যুবকই বা কে? এই প্রশ্নটা করাতে মুক্তা বলল, ও হলো নিতাই, আমাদের রাজপ্রাসাদের মালির ছেলে। অবশ্য ও আমাদের হাল্লার বাজারে মেয়েদের সব প্রসাধনের জিনিস বিক্রি করে। খুব ভিড় হয় ওর দোকানে। ও দোকান খোলার পর আর ওর বাবা আমাদের রাজপ্রাসাদে মালির কাজ করেনি। আমি বললাম, বেশ বুঝলাম, কিন্তু তার সঙ্গে ওর এখানে আসার কি সম্পর্ক সেটাই তো বুঝতে পারছি না। মুক্তা বলল, বলছি তো সেই কথা, শোন না মন দিয়ে। আসলে কি হয়েছে, নিতাইকে তো দেখতেই পাচ্ছিস, কি সুন্দর দেখতে, একেবারে কার্তিক ঠাকুর। তবে কিনা ওর বন্ধু বান্ধব সবাই ওর বোচা নাকের জন্য ওকে খেপায়। তাই ও দোকান বন্ধ করে দিয়ে জঙ্গলে গিয়ে শিবের তপস্যা শুরু করেছিল। দিনের পর দিন দোকান বন্ধ থাকলে তো আর পেট চলে না, আর বুড়ো বাবাও যে পারে না একা একা দোকান সামলাতে। এইদিকে রাজবাড়ির কাজও তিনি ছেড়ে দিয়েছেন, আর এখন বয়সের ভারে তিনি সেই কাজ করতেও পারবেন না। তাই তো অগত্যা তিনি আমার কাছে এসে হত্যে দিয়ে পড়লেন। যে করেই হোক তার ছেলেকে ঘরে ফেরাতে হবে, না হলে যে বাড়িতে সবাই না খেয়ে মারা যাবে। আমি কি করব ভাবছি, সেই সময় তো চিঠিটা এলো। ওকে খুঁজে বের করে ওর তপস্যা ভাঙাতে যা একটু সময় লাগলো, তারপরে একটুও সময় নষ্ট না করে এখানে নিয়ে এলাম। আমি বললাম, বেশ করেছিস। তা বাবা নিতাই, তোমার পরিবারে কে কে আছে? নিতাই মাথা নিচু করে বলল, আগে আমার বাবা, এক ছোট ভাই ও আর এক বোন। তারা বেশ ছোট, এখনো পাঠশালায় পড়ে। আর তুমি এদের সব দায়িত্ব ছেড়ে ছুড়ে জঙ্গলে চলে গেলে? আমি জিজ্ঞেস করলাম। কি আর বলি মহারানী, মোহিনী বলে আমাদের গ্রামে এক মেয়েকে আমার খুব পছন্দ। তার এখন বিয়ের কথা চলছে। আমি ভেবেছিলাম বাবাকে দিয়ে তার বাড়িতে আমার বিয়ের প্রস্তাব পাঠাবো। আমাকে বা আমার পরিবারকে অপছন্দ করার কোনো কারণ নেই। আমাদের পরিবার বেশ সচ্ছল, আর তাছাড়া আমরা ছোট থেকে একসঙ্গে বড় হয়েছি। সমস্যা কিছুই ছিল না, কিন্তু বন্ধুদের কথাটা বলাতেই ওরা বলল আমার নাক বোচা, বোচা নাকের ছেলেকে কেউ বিয়ে করে না। আর আমিও দেখলাম আমার এই বোচা নাক
আমাকে কুৎসিত করে তুলেছে। তাই আমি ঠিক করেছি যেইভাবেই হোক আমার এই বোচা নাককে ঠিক করতেই হবে, তাই এখানে আসা। তা মোহিনী তোমায় কিছু বলেছে এই নাক নিয়ে? আমি জিজ্ঞেস করলাম আবার। নিতাই বলল না, সে তো মুখে কিছু বলেনি। মুক্তা বলল তাহলে কি ইশারায় বুঝিয়েছে? নিতাই মাথা চুলকে বলল না তেমন তো কিছু, কে জানে হয়তো কিছু বুঝিয়েছে, আমি বুঝিনি। আমরা দুজনে প্রায় একসঙ্গে বললাম। এইসব কথার মাঝে আমরা সরোবরের সামনে পৌঁছালাম। দুই মহারানীকে দেখে আশেপাশের লোকজন নিমেষে সরে গেল। আমরা নিতাইকে বলতে যাচ্ছিলাম সে যেন বেশ পরিষ্কার করে তার মনের ইচ্ছের কথা বলে, কিন্তু সে আমাদের কথা শোনার আগেই দৌড় দিল নীলপদ্মের কাছে। তারপর তার সামনে হাঁটু গেড়ে বসে বলল, হে নীলকমল, আমার নাক বড্ড বোচা, আপনি আমাকে এই সমস্যার থেকে উদ্ধার করতে পারেন। আপনি আমাকে অনেক 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 সুন্দর নাক দিন। এই কথা বলতে বলতে তার সারা গা হরেক রকম সুন্দর টিকালো নাকে ভরে গেল। বেচারা তা দেখে ঘাবড়ে গেল। নীলপদ্মকে উদ্দেশ্য করে বলল, এ কি করলে? আমার সারা গা নাকে ভরিয়ে দিলে, এখন তো আমায় আরো বৃষ্টি দেখতে লাগছে। নীলকমল, তুমি সব নাক উড়িয়ে দাও আমার শরীর থেকে। বলতে বলতে নিতাইয়ের গা থেকে সব নাক উড়ে গেল বটে, কিন্তু সঙ্গে সঙ্গে তার নিজের আসল নাকটিও উড়ে গেল। সরোবরে নিজের প্রতিচ্ছবি দেখে নিতাইয়ের সে কি চিৎকার! বলে, ওরে বাবা রে, কি হলো রে, আমার আসল নাকটা উড়িয়ে দিলে। নাক কাটা মানুষ তো কুৎসিতের চেয়েও কুৎসিত হয়। না না নীলকমল, তুমি আমাকে আমার আগের নাক ফিরিয়ে দাও। বলতে বলতেই নিতাই আগের নাক ফিরে পেল আর আবার আগের মতন দেখতে হয়ে গেল। এই দেখে নিতাই হাই হাই করে কাঁদতে লাগলো। তাই দেখে আমি আর মুক্তা তার পাশে গিয়ে বসলাম। আমি বললাম, দেখো নিতাই, ভগবান যে রূপ দিয়েছে তা না মেনে নিলে আর তা বদলাতে গেলে কিন্তু যা আছে তাও যাবে। তাই ভগবান যা দিয়েছে তাতে খুশি থাকো, না হলে হিতে বিপরীত হবে। নিতাই বলল, আর মোহিনী? তা বলল, তাকে একবার তোমার মনের কথাটা খুলেই বলো না, দেখোই না সে কি বলে। বন্ধুদের কথা শুনে পিছিয়ে না এসে মোহিনীকে সব খুলে বলো, সেও তো তোমার ছোটবেলার বন্ধু নাকি? তা নিতাই শুনল সে কথা। হাল্লায় ফিরে গিয়ে সে সরাসরি মোহিনীর সঙ্গে কথা বলল। লাজুক মোহিনী চাহ বলে বিয়েতে সম্মতি দিয়েছিল। তার পরিবারের কারোরই নিতাইয়ের নাক নিয়ে কোনো সমস্যা হয়নি। এখন নিতাই আর মোহিনী একসঙ্গে নিতাইয়ের প্রসাধনীর দোকান সামলায়। তাদের পরিবার এখন সুখ ও সমৃদ্ধিতে ভরে গিয়েছে। কি ছোট্ট বন্ধুরা, তাহলে দেখলে তো, যা আছে, যা আমাদের ভগবান দিয়েছে তাকে বেশি না ঘাটানোই ভালো, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। কি মনে থাকবে তো? গল্পটা ভালো লাগলে প্লিজ গল্পটা শেয়ার করো নিজেদের বন্ধুদের সঙ্গে, আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজ তবে আসি, টাটা।